ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। চাচাতো ভাই যখন কল্পপ্রেমিক, পর্ব ৮ এবং সমাপ্তির প্রথম খণ্ড। টুসু হাতে ভর দিয়ে কোনো মতে উঠে দাঁড়ালো। মনে হলো শরীরের প্রতিটি হাড় গোড় যেন ভাঙছে একটু একটু করে। সে টলমলো পায়ে হেঁটে বিবেক ভাইয়ের ঘরে এলো। বিবেক ভাই তন্ময় হয়ে বসে আছেন কেমন। টুসুর উপস্থিতি বুঝতে পারলো, কিন্তু তাকালো না। টুসু তার পায়ের কাছে গিয়ে বসলো। কিছুক্ষণ বিবেক ভাইয়ের মুখের দিকে কান্না ভেজা কণ্ঠে জানতে চাইল, এখন সুস্থ বোধ করছো তো? হ্যাঁ। কেন মারলে আমার আপাকে? তোর আপা একটা বেঈমান প্রতারক। কি করেছে? আমাকে ঠকিয়েছে। কিভাবে? বিবেক টুসুর দিকে তাকালো এবার। কড়া মেজাজে বলল, ও তুই সেজে আমার অভিনব সারাপের সাথে কথা বলেছিল। কিছুক্ষণ রায়দা, আবার কিছুক্ষণ রায়মা সেজে। 25শে বৈশাখ ওর জন্মদিন ছিল, অথচ অভিনবকে বলল ওর জন্মদিন চলে গেছে। 18ই ফাল্গুন ওর জন্মদিন। একবার বলে ও অনার্সে পড়ে, আর একবার বলে ওর নাম টুসু। মোট কথা তুই সেজে কথা বলতে চেয়েছিল, কিন্তু মাঝখানে সব ঘেটে হয়ে গেছে আর কি। অভিনব সারাপ কে? বিবেক ভাই। বিবেক ভাই রাগ সামলাতে নিজের ঠোঁট কামড়ে ধরল, তারপর বলল, আমি। টুসুর চোখ থেকে আরও এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। বিবেক ভাই এবার ধমকে উঠে বললেন, তুই কাঁদছিস কেন? ওর মারটা কি তোর প্রয়োজন ছিল? টুসু বা হাত দিয়ে চোখ মুছে বলল, তুমি অভিনয় করেছ অভিনব সারাপ সেজে? হ্যাঁ, অভিনয়ই তো। টুসু ঠোঁট বাঁকিয়ে কাঁদল। বলল, তুমি আপাকে কত ভালোবাসো, অথচ আঘাত করতে তোমার হাত কাঁপলো না? তোর আপাও তো আমাকে আঘাত দিয়েছে। ঠকানোটা কি আঘাত নয়? যা ওকে গিয়ে জ্ঞান দে। আমি দেখতে চেয়েছিলাম ও ঠিক কতটা নিচে নামতে পারে। ওর কাছে সম্পর্ক এত ঠুনকো যে কিছুদিন কথা বলেই প্রেমে পড়ে গেল। তুই জানিস ওর মেসেজের ধরন কেমন? সদ্য প্রেমে পড়া কিশোরীর মতো। ওর মুখে কোনোদিন মিঠে কথা, আবেগী কথাবার্তা শুনেছিস তুই? অথচ মেসেজে তুই সেজে কথা বলছিল আমার সাথে। আমাকে এও বলেছে যে বাড়ির সব কাজ ও করে, দাদির সেবা করে। ঠিক আমি বাড়িতে থাকলে কাজ নিয়ে যেভাবে মিথ্যে বলতো, ঠিক সেরকম। ওর কথা শুনে মনে হচ্ছিল ও সারাদিন বাড়ির কাজ করে, অথচ কাজ যতটা না করে ততটা বলে বেড়ায়। তা আমি ছাড়া কে জানে বলতো? ওর মতো কাজচোর আর কে আছে? আরও একটা কথা বল, আমার সাথে তোর বোন ঝগড়া ছাড়া কোনোদিন দুটো কথা বলেছে? আমি লাল রং পরতে বললে ও বরাবর নীল রঙের পোশাক পরেছে। এটা করতে বললে সেটা করেছে। বরাবরের মতো তেরার মতো চলাফেরা করেছে। আর অভিনব সারাপ যা বলেছে ও তাই তাই করেছে, যেন ও খুব বাধ্য মেয়ে। তোর বোনের জন্য কি আমি মরে যাচ্ছিলাম? না তো। তাহলে আমাকে বলে দিত, আমিও সম্পর্কে ইতি টানতাম। ওই রকম চরিত্রহীন মেয়েকে কে বিয়ে করবে? বাড়িতে একজন, মেসেঞ্জারে একজন, আবার বিয়ে করছে আর একজনকে। কতটা দুশ্চরিত্র মেয়েও ভাবতে পারছিস? টুসু হাঁ করে শুনছে। বিবেক রাগে ফোঁস করছে রীতিমতো। তখনই ওর চোখে টুসুর দিকে পড়ল। একটু অস্বস্তি হলো বোধহয়। ওর সামনে এত কিছু বলাটা ভালো হচ্ছে না। বিবেক শান্ত কণ্ঠে বলল, তুই এখন যা, পরে ডেকে নেব। বাড়ির কাউকে এসব বলিস না যেন। কান্না থামা। টুসু নিজেকে সামলালো। তাকে কিছু একটা করতেই হবে। এই ভুল বোঝাবুঝি দূর করতে হবে। তার আপা ফুলের মতো নিষ্পাপ, একটুও পাপ করেনি। পাপ তো সে করেছে। আপা কতগুলো মার খেলো তার জন্য অযথা। এটা তো হওয়ার কথা ছিল না। 25শে বৈশাখ আপার জন্মদিন, এ কথা টুসু নিজেরও মনে নেই, অথচ বিবেক ভাই ঠিক জানে। ঠিক মনে করে বার্থডে সেলিব্রেট করেছে অভিনব সারাফ। কান্নারা উঠলে এলো। অভিনব সারাফ বলতে আসলে কেউ নেই তাহলে? কেউ না, কোনো অস্তিত্ব নেই অভিনবর। ওইসব আবেগী মুহূর্তগুলো কোনো মানে নেই। সব মিথ্যে, সব ছলনা, সব অভিনয়, সব একটা পরীক্ষা ছিল মাত্র। কি নিখুঁত অভিনয়!
এত? টুসু ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ল। বিবেক ভাই চেয়ার পিঠে হেলান দিয়ে চোখ বুজে রয়েছে। টুসু আবারও বুকের দিকে তাকালো। ক্ষত চিহ্নটা অনেকটা ঢেকে গিয়েছে, অল্প দেখা যাচ্ছে। টুসু কিছুক্ষণ তাকিয়ে থাকার পর চোখ সরিয়ে নিল। আপাকে হাসপাতালে আনার আগেই যা করার করতে হবে, তাকে কিছু একটা করতেই হবে। কিন্তু কি করবে? টুসু দৌড়ে দৌড়ে তার ঘরে চলে গেল। ফোনটা খুঁজে নিল, খালাম্মার নাম্বারে ডায়াল করলো। খালাম্মা ফোন তুললেন, বললেন, হ্যাঁ রে বল। টুসু হাউমাউ করে কেঁদে ডাকলো, খালাম্মা শোনো। আমি মা, আমার কাঁদছিস কেন? ও টুসু। টুসু হাতের উল্টো পিঠে চোখ মুছে বলল, আমি তোমার কাছে চলে যাব, আর কোনো দিন এই বাড়িতে আসবো না, কাউকে মুখ দেখাবো না। আমাকে এমন জায়গায় পাঠিয়ে দিতে পারবে যেখানে চলে গেলে এই বিবেক ভাই আর আপা আমাকে দেখবে না? কি বলিস এসব? আচ্ছা আয়, তোকে লুকিয়ে রাখবো। আবার কি দোষ করেছিস শুনি? টুসু বলল, এখন চলে যাব, নইলে এরা মেরে ফেলবে আমায়। আমাকে এখনই নিয়ে যাও। ওমা, কি বলিস? ট্রেন তো কাল সকালে পাবি। শোনো, তুমি কাল ট্রেনে উঠে তুই কাল ট্রেনে উঠে যা। আমি তোর বাপকে বলছি টিকিট কাটতে। একা একা তো ছাড়বে না তোর বাপ। ছাড়বে, আমি রাজি করাবো। তুমি খালুকে পাঠিয়ে দাও যাতে আমাকে রিসিভ করতে পারে। আমি একা যেতে পারবো, কোনো ভয় নেই। আচ্ছা মা, কাঁদিস না। এত ভয় পেলে চলে ভাই বোনকে? কাঁদিস না। টুসু ফোন রেখে দ্রুত একটা ব্যাগ বের করে সেখানে তার কাপড় চোপড় ভরতে লাগলো। আবারও চোখ মুছল। দরজার দিকে তাকালো, পায়েলা পা যেন না দেখে। বিবেক ভাই চলে এলে সব বুঝে যাবে। সে দরজা বন্ধ করে গোছ কাজ করে নিল। দাদিমার ছবি ছিল একটা, ওই ব্যাগে ভরলো। তার প্রিয় সাদা ফ্রকটা গায়ে চাপালো। ওটার সামনে বড় ঝোলর দেওয়া থাকায় ওড়না নিতে হলো না। টুসু চুলগুলো কিছুদিন আগেই আপা কেটে দিয়েছে সুন্দর করে, পিঠের নিচে গড়ায়নি এখনো। চুলগুলো দুই ভাগ করে বেনি করে নিল সে। একজোড়া জুতো পরে বের করে পালঙ্কের নিচে রেখে দিল। তার মাটির ব্যাংক ভাঙলো, ওইখানে পয়সা ছড়িয়ে ছিটিয়ে পড়লো মাটিতে। টাকাগুলো দুই ভাগ করলো। 1000 টাকা নিজের কাছে রেখে বাকিগুলো আলাদা পুটলি বাঁধল। আব্বাকে দেবে টাকাগুলো আপার বিয়েতে খরচ করার জন্য। সেখানে 2500-এর মতো হবে। কাজ করার বিনিময়ে দাদি, জেঠু, কাকা, বাবা আর বিবেক ভাই তাকে 20-30 টাকা দিত। সে সেগুলো জমিয়ে রেখেছে। তারপর ঘরময় পায়চারি করতে থাকলো। যদি আপাকে এখনই হাসপাতাল থেকে নিয়ে আসা হয় তাহলে তো ধরা পড়ে যাবে তার আগেই। আপা এখানে এখন না আসুক, কাল সকালে এসে চলে যাওয়ার পর আসুক। ও চলে যাওয়ার পর এখানে যা হওয়ার হোক, সে আর কোনো দিন খালাম্মার বাড়ি থেকে আসবে না, বিবেক ভাইয়ের মুখোমুখি হবে না। টুসু পায়চারি করতে করতে আপার ঘরে গেল। পায়েল আপা হয়তো রান্না করে। টুসু আপার ফোনটা খুঁজে বের করলো। রাগিনী আইডিতে লগ ইন করলো, মেসেঞ্জারেও লগ ইন করলো। সব মেসেজগুলো মুছে দিল। তারপর কম্পিত বুকে দরজার দিকে তাকাতে তাকাতে তার ফোন থেকে রাগিনী আইডিটা মুছে দিল। নিচের ঘরে এসে চুপচাপ শুয়ে পড়ল। ছোট্ট শরীরটা আপাতমস্তক কাঁপতে লাগলো কান্নার দমকে দমকে। চোখ জোড়া লাল হয়ে এলো। এত পাপ কে সইবে? কিভাবে সইবে? কিছুক্ষণ পর আবারও উঠে বসলো। দম ফেলতে পারছে না। কি করবে? পানি? হ্যাঁ, পানি লাগবে। সে জগ থেকে পানি ঢাললো গ্লাসে। ঢক ঢক করে পানি খেলো। গলাটা শুকিয়ে আসছে। এত তৃষ্ণা কবু লাগেনি কখনো। পানি খাওয়ার পর মুখ মুছে বিছানায় উঠে বসলো। ফোনটা হাতে নিল। গ্যালারি থেকে একে একে সব ছবি ডিলিট করে দিতে লাগলো। তারপর হঠাৎ করে একটি ছবি চোখ পড়ল। অভিনব সারাফের ভিডিওটা পাঠিয়েছিল। সে সমুদ্রে বেড়াতে গিয়েছিল। সেখানে বালুচরে রাগিনী নামটা আঙুল দিয়ে লিখছে। আঙুলটা বিবেক ভাইয়ের। না, টুসুর বিশ্বাস হয় না। অভিনব মিথ্যে নয়। এত মিথ্যে অভিনয় কি করে হয়? সে তো অভিনয় করেনি। টুসু কাঁদতে লাগলো। চিৎকার করে কাটতে পারলে বোধহয় শান্তি লাগতো একটু, কিন্তু তার সুযোগ নেই যে। অভিনব সারাপ তার কান্নার অধিকারটুকু কেড়ে নিয়েছে।
অভিনেতা, মারাত্মক অভিনয় তার, মিথ্যু। সে ফোনটা বুকে চেপে ধরে কাঁদতে লাগলো হাউমাউ করে। তারপর কান্না সামলাতে সামলাতে ভিডিওটা ডিলিট করে দিল। জন্মদিনের ভিডিওটা সামনে এলো, কানে লাগিয়ে টুসু আবারও ভয়েসটা শুনল। এজন্যই সে সেদিনও বারবার ভয়েসটা শুনেছিল। এত চেনা লাগেছিল, এত পরিচিত। ছি, আরও কতগুলো স্ক্রিনশট সামনে এলো, তাদের প্রপোজের সময়গুলো। কত সুন্দর ছিল, সে তুলিকে স্ক্রিনশট পাঠিয়েছিল। খুশিতে সারা রাত ঘুমোয়নি। দেয়ালে দেখেছে কাল্পনিক অভিনবর আঙুল ধরে সে ঘুরছে, একে অপরকে জড়িয়ে ধরেছে। অভিনবের সবল হাত আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছিল তার কোমর, বলিষ্ঠ মুখটা ডুবেছিল তার গলদেশে অহর্নিশ। এসব মিথ্যে, সব অভিনয়, সব কল্পনা। ওটা বিবেক ভাই? ছি ছি, লজ্জা ঘৃণায় শিরশির করলো টুসুর আপাদমস্তক। টুসু একে একে সব ডিলিট করে দিল, সব, শুধু একটা ছবি ছাড়া। যেদিন অভিনব প্রথম একদিন অ্যাক্সিডেন্টের ছবি দিয়েছিল, সেখানকার ক্ষতবিক্ষত বুকের ছবিটা, আর কিচ্ছু না। আজ টুসুর হৃদয়টা এর চাইতেও বেশি ক্ষতবিক্ষত, কিন্তু কেউ দেখার নেই। টুসু ছবির ওপর আঙুল বোলালো। আল্লাহ, তার হাত দিয়ে এত পাপ করালো কেন? সে তো ছোট থেকে বিবেক ভাইকে বড় ভাইয়ের জায়গায় দিয়ে এসেছে। আপা আর বিবেক ভাইয়ের সম্পর্কের কথা জানার পর থেকে দুলা ভাইয়ের জায়গাও বসিয়েছে। তার দুষ্টু মিষ্টির টকঝাল সংসারের কথা ভেবে হেসেছে। তাদের ছেলে মেয়ে হলে তার ঘাড়েই ওদের দায়িত্ব চাপবে, এটা ভেবে রাগ লেগেছে। কিন্তু কি হলো এসব? রাত 10টায় বাবা ফিরল বাড়িতে, ম্লান মুখে। একটা শব্দও করল না, সোফায় বসে রইল। মা আর জেম্মাকে বাবাকে বলে দিয়েছে আবার বিবেক ভাইয়ের সম্পর্কের কথা। টুসু সোফায় গিয়ে বসলো বাবার পাশে। বাবা তার দিকে তাকিয়ে বলল, তুমি জানতে ওদের এসব কাহিনী? টুসু ভয়ের তো চোখে তাকালো, বলল, তুমি আর জ্যাঠা ছাড়া সবাই জানে। বাবা গর্জে উঠল, চমৎকার, বাড়ির মধ্যে এসব চলে, লজ্জা হয় না ওদের? লজ্জা হয় না? টুসু থমকে গেল। বাবা এতটুকু শুনে এমন করছে, আর তারটা জানলে? টুসু মনে মনে বলল, হে আল্লাহ, তুমি আমাকে আজ পথ না দেখালে আমি শেষ হয়ে যাব। আমাকে অপমান অপদস্থ করো না বাবার সামনে। পৃথিবীর কেউ না জানুক আমি অভিনব সারাপকে ভালোবেসেছি। টুসু বাবার গর্জন তর্জন না শুনে ঘরে চলে গেল। পায়েলাপা কত করে বলল টুসু খেলো না। বিবেক ভাইও দরজা বন্ধ করে বসে আছে। বাবা চিৎকার করছে শুনেও বেরিয়ে এলো না। টুসু আপার ফোন থেকে একবার মেসেঞ্জারে উকি দিল। অভিনব সারাপের চ্যাট বক্সে ঢুকেই টুসু বুকটা ধরফরিয়ে উঠল। ব্লক করে দিয়েছে বিবেক ভাই। টুসু এবার নিজেকে সামলাতে পারল না। বিবেক ভাইয়ের হাজারো তাচ্ছিল্য সে মানতে পারবে, কারণ বিবেক ভাইয়ের কাছে সে কোনোদিনও অমন কিছু চাইবে না। কিন্তু অভিনব, তার এত তাচ্ছিল্য কিভাবে সইবে সে? গালটা দুহাত দিয়ে মুছল সে। তারপরও বারবার ভিজে যাচ্ছে দুগাল। এত জল কোথা থেকে আসে? কোথা থেকে এলো খোদা? এত কান্না সে কখনো কাঁদেনি। কেন এত কষ্ট হচ্ছে তার? সে ঘড়ির কাঁটার দিকে তাকালো। আজ রাতটা কত লম্বা। টুসু বাবাকে ডাক পড়ল। টুসুরকে বাবা ডাক পাঠালো তখনই। টুসু বাবার ঘরের সামনে যেতেই বাবা বলল, তোমার খালাম্মার কথা মতো টিকিট কেটে রেখেছি। তোমার রমেশ চাচাও তোমার সাথে যাবে। রমেশ চাচা তুলির কাকা হয়, আব্বার দোকানে কাজ করে, খুব বিশ্বস্ত। অত সরল মানুষ আর হয় না। বউটা আরেকজনের সাথে পালিয়ে গিয়েছে তাকে ঠকিয়ে, সেই সাথে আর বিয়ে করেননি উনি। টুসুকে কত স্নেহ করে। টুসুর মনে প্রাণে খুশি হলো। জানতে চাইলো কটার ট্রেন? 6টায়। টুসু মাথা হেলিয়ে চলে এলো ঘরে। রাতটা কিভাবে যেন কেটে গেল। শেষ রাত থেকে বৃষ্টি শুরু হলো। আপাকে তখন বাড়ি নিয়ে আসা হলো। টুসুও তখন ঘুম ভাঙেনি, কারণ বাবা জেঠুর মধ্যে তর্ক লেগেছে। আপাকে তার ঘরে শুইয়ে রাখা হয়েছে। বিবেক ভাই বাবা জেঠুর তর্ক শুনছে চুপচাপ দাঁড়িয়ে। পায়েলাপা বারবার জেঠুকে থামার অনুরোধ করছে, বলছে, কাকাকে বলতে দাও, তার মেয়েকে তোমার ছেলে মেরেছে, দেখেও কিচ্ছু বলবে না?
কষ্ট থেকে বলছে, দেখলে না ও কিভাবে মারলো। জেঠু চেঁচিয়ে উঠে বলল, ওর মেয়ে ওদের সম্পর্কের কথা লুকালো কেন? তলে তলে সব ঠিক করে রেখেছে, আমাদের জানানো না কেন? লন্ডনওয়ালা দেখে বিয়ে করে ফেলছে, পেটাবে না? বেশ করেছে। জেম্মা বলল, তুমি তোমার ছেলেকে আশকারা দিচ্ছ? দেব না কেন, 100 বার দেব। এই তোকে বলেছি ওকে বিয়ে করলে কালই করবি, না করলে দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব আমি। বিবেক ভাই বলল, ওই চরিত্রহীন মেয়েকে বিয়ে? আমি? পাগল পেয়েছ আমাকে? তোমার ভাইজিকে ওই লোকটার গলায় ঝুলিয়ে দাও। বরং আমি পারবো না, দরকার পড়লে একা থাকবো সারা জীবন। ওইরকম বেয়াদবকে আমি বিয়ে করব না। টুসুর ওদের তর্কাতর্কির পাশাপাশি রায়মার কাছে গিয়ে বসেছে। এত ব্যান্ডেজ দেখে গা শিউরে উঠল তার। দোষ না করেও আপা এত মার খেলো, আর তাকে তো মেরেই ফেলবে বিবেক ভাই। সে বাঁচতে চায়। একদিন না একদিন অভিনব সারা হয়ে কেউ একজন আসবে ঠিক তার জীবনে, সে সত্যিকারের অভিনব হয়ে। তার কোনো কিছু মিথ্যে হবে না, সে তাকে পাগলের মতো ভালোবাসবে। আপা হঠাৎ শোয়া থেকে উঠে বসলো, চোখ মুখ খিচিয়ে বিছানা থেকে নামতে লাগলো। টুসু বলল, কোথায় যাচ্ছ? আপা জবাব দিল না। হাঁটতে পারছে না তবু জেদ ধরে হেঁটে গেল দরজার কাছে। দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে বলল, আমিও ওর মতো গোয়ারকে বিয়ে করব না। ও আমাকে এভাবে মেরে মেরে শেষ করে দেবে সারাটা জীবন। বিবেক ভাই তেরে এলো। তুই তুই ওই গোয়ার কাকে ডাকছিস? পায়েল আপা আর জেম্মা বিবেক ভাইকে ধরে রাখলো, আপাকে আম্মা ধরে রাখলো। আপা তাও চোখের জল নিয়ে বলল, তুমি গোয়ার? তুমি আমায় মারলে কেন? কোন সাহসে? আমার আব্বা কোনোদিন একটা চড় দেয়নি আমাকে? কোন অধিকারে তুমি আমায় মারলে? আমি তোমাকে সেই অধিকার দেইনি কখনো। তুমি একটা কথা মাথায় রেখো, তোমার প্রতি আমার যা যা দুর্বলতা ছিল সব কেটে গেছে। আমি তোমাকে এখন শুধু ঘৃণাই করি। আজকের পর থেকে তোমার সাথে আমার কিচ্ছু নেই। বিবেক ভাই ঠোঁট বাঁকিয়ে বলল, তুই কি শেষ করবি রে? হ্যাঁ, তোর শেষ করা আর শেষ না করায় কি এসে যায় আমার? তোকে মারলাম কারণ তুই চরিত্রহীন। চরিত্র ঠিক কর আগে। এই বাড়িতে থেকে লম্পটামি করতে পারবি না তুই। আপা রেগে গেল। আম্মা তার মুখ চেপে ধরে ঘরে ঢুকিয়ে নিয়ে গেল, দরজা বন্ধ করে দিল। আপা আমার হাত থেকে নিজেকে ছাড়িয়ে কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল। টুসু আপার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে মনে মনে বলল, খেদো না আপা, তোমার সব কষ্ট দুঃখ দূর করে দেব আমি। তুমি অভিমান থেকে এসব বলছো আমি জানি। তোমার আর বিবেক ভাইয়ের সব ঝামেলা চুকিয়ে দেব আমি। তোমাকে আর কোনো দিন কাঁদতে হবে না। আমি খালাম্মার কাছে চলে যাব। আপা কাঁদতে কাঁদতে বলল, আমি কিচ্ছু করিনি আম্মা। মা এসে আপাকে বুকে জড়িয়ে ধরে টুসুকে বলল, যা তো ফ্রিজ থেকে কিছু ফ্রুটস নিয়ে আয় তোর আপার জন্য। টুসু দৌড়ে দৌড়ে চলে গেল। আপার জন্য কমলা নিয়ে এলো, খোসা ছাড়িয়ে আপাকে খাওয়ালো। শেষেরগুলো আপা খেতে চাইল না। টুসু সেগুলো নিয়ে বিবেক ভাইয়ের ঘরের সামনে চলে গেল। চোখের ওপর হাত রেখে বিবেক ভাই ঘুমোচ্ছে। টুসু বলল, কমলা খাবে? খোসা ছাড়িয়েছি, আসি। বিবেক ভাই শোয়া থেকে উঠে বসলো, বলল, আয়। টুসু তার সামনে কমলার প্লেটটা রাখলো, বলল, খাও, সেলাইটা পুরোপুরি শুকিয়ে যাবে। ভাতও খাওনি রাতে, নিশ্চয়ই খিদে পেয়েছে। এত খাবো না। আচ্ছা, সব না খেলে জেঠুকে নিয়ে দিয়ে আসবো, খাও। বিবেক ভাই কমলা খেতে খেতে তার দিকে বাড়িয়ে দিল। টুসু হাতে না নিয়ে মুখে নিল, বলল, আমি খালাম্মার কাছে চলে যাচ্ছি। কেন? খালাম্মার কোমর ভেঙে গেছে। তোমাকে একটা কথা বলবো। বল। তুমি আপাকে সত্যি বিয়ে করবে না? অভিনব সারাপ করতো, কিন্তু আমি না। কেন? ও অভিনব সারাপের সাথে ভালো করে কথা বলে, বিবেক এহসানের সাথে নয়। অভিনব সারাপের সাথে যেভাবে কথা বলে ওভাবে বললে তুমি ওকে বিয়ে করতে?
জানি না, তুমি আপাকে আরও ভালো বেসেছো অভিনব সারাপ হয়ে, তাই না? বিবেক ভাই তার চোখের দিকে কেমন করে যেন তাকালো। বললেন, তুই এত পাকা পাকা কথা শিখেছিস কবে থেকে রে? কিভাবে শিখলি? টুসু বলল, এমনও তো হতে পারে যে আপা তোমাকে চিনে তাই ওভাবে কথা বলেছে। তুমি শুধু এটা বিশ্বাস করো যে আপা তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসে না, তারপর সব উত্তর পেয়ে যাবে তুমি। ধীরে ধীরে সব খুলে বলো। আপা সুস্থ হলে ঠান্ডা মাথায়, রাগ করবে না, দেখবে সব সমাধান হয়ে যাবে। বিবেক ভাই তার কথাটা বোধহয় ভাবল। তিনি কেমন ভাবুক হয়ে গেলেন। নইলে এমন নির্ভুল প্রেমিক রূপ ধারণ করা অসম্ভব। বিবেক ভাই তাকে যেতে বলল। টুসু বেরিয়ে গেল। বাকি কমলাগুলো জেঠুকে দিয়ে এলো। জেমা বলল, তুই ঘুমিয়ে পড়তো, কিছুক্ষণ পর ভোর হয়ে যাবে। তুই এখনো সবার ঘরে ঘরে কমলা নিয়ে ছুটছিস? বেড়াতে যাবি বলে সেজেগুজে তো বসে আছিস। চোখগুলো কেমন ফুলেছে দেখ। বোনের জন্য কেঁদেছিস নাকি? টুসু হাসার চেষ্টা করলো। জেম্মা তাকে বকাঝকা করে ঘরে পাঠিয়ে দিল। ভোর হতে হতে বৃষ্টি আরও বাড়ল। রমিজ কাকা চলে এসেছে। টুসু ভেবে ফেলেছে খালাম্মার বাড়িতে যাওয়ার পর খালাম্মাকে দিয়ে ওয়াদা করাবে যাতে তাকে কয়েকটা বছর বিবেক ভাই আর আপার থেকে দূরে থাকতে সাহায্য করে। টুসু অনেক বড় হয়ে একদিন বাড়ি আসবে, তখন তার মধ্যে আবেগ থাকবে না। বিবেক ভাইয়ের সামনে দাঁড়ালে লজ্জা অস্বস্তিতে পড়তে হবে না। মা বলতো, রমিজ ভাই পৌঁছে আমাদের ফোন দিয়ান, আপনার ভাইজিকে চোখে চোখে রাখবেন, ছোট মেয়ে তো এখনো বুঝ হয়নি অতটা। রমিজ কাকা টুসুর ব্যাগ এক হাতে নিল, অপর হাতে টুসুকে ধরে বলল, এই ধরলাম বাদরনিকে, একেবারে ওর খালুর হাতে তুলে দিয়ে তবে ছাড়ব। মা হাসলেন। বাবা বললেন, আমিও যাচ্ছি, চলো। টুসু রমিজ চাচার হাত থেকে নিজেকে ছাড়িয়ে মায়ের কাছে এসে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, আবার বিয়েটা হবে তো আম্মা বিবেক ভাইয়ের সাথে? আল্লাহ যদি চান। টুসু হাসল। মা তার কপালে চুমু দিয়ে বলল, তোমার ছোট্ট পাখি বাড়ি ফাঁকা করে চলে যাচ্ছে। টুসু এবার বড্ড মন ভার হলো। আপা দোতলায় দাঁড়িয়ে আছে। টুসু আপার দিকে তাকালো। আপা আর পায়েল আপা হাত নেড়ে টাটা দিল। টুসু হাসল, চোখে জল নিয়ে। তারপর বেরিয়ে যাওয়ার মুহূর্তে বিবেক ভাইকে ব্যস্ত পায়ে সিঁড়ি বেয়ে নামতে দেখে গেল। হাত গোটাতে গোটাতে নেমে এসে প্যান্টের পেছনের পকেটে হাত গুজল। মানিব্যাগ বের করতে করতে বলল, সকাল সকাল কই যাস? তোরাও না, সব কিছু একসাথে। বাবা কাট কাট গলায় বলে উঠলেন, আমি টাকা দিয়েছি, তোমার টাকা লাগবে না। বিবেক ভাই শান্ত গলায় জবাব দিল, আমার বোনকে আমি টাকা দিচ্ছি, এই নে আচার খাস। টুসু টাকাগুলো হাসি মুখে নিল। তারপর রমিজ কাকার পিছু পিছু হাঁটা দিল। কিন্তু কয়েক কদম যেতেই হঠাৎ কি যেন মনে পড়ল, পা থমকে দাঁড়ালো। ঘাড় ঘুরিয়ে তাকালো বিবেক ভাইয়ের দিকে। তারপর এক দৌড়ে ফিরে এসে ঝাঁপ দিয়ে তাকে জড়িয়ে ধরল। বুকের বাঁ পাশে মুখ চেপে ফুঁপিয়ে উঠল, আপাকে বিয়ে করবে তো? বিবেক ভাই তার মাথার পেছনে আলগোছে হাত বুলিয়ে একটা মুহূর্তের জন্য চুপ করে থাকলেন। এক মুহূর্ত চুপ করে থেকে বললেন, করলে দাওয়াত পাবি, আগে তোর বোন নিজেকে প্রমাণ করুক। টুসু তখনও তার বুকে মুখ গুজেছিল। বা পাশে গাল ঠেসে ধরে বলল, তোমার আর আপার গায়ে হলুদের দিন আমি বাসন্তী রঙের শাড়ি পরব। বিবেক ভাইয়ের কপাল কুঁচকে গেল। চোখে অনেক প্রশ্ন জমে উঠল একসাথে। টুসু কিছু না বলে পিছু হেঁটে চোখের জল গোপন করতে করতে দৌড়ে গিয়ে রমিজ কাকা আর বাবার পাশে গিয়ে দাঁড়ালো। তারপর এক পলকে মিলিয়ে গেল ভোরের আবছা আলোয়। বিবেক ভাই ঘাড় ফিরিয়ে দোতলায় তাকাতেই রাইমাকে দেখে কপাল কুঁচকে গেল। দুজন দুজনের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। বিবেক কিছুক্ষণ চেয়ে থেকে মানিব্যাগ পকেটে খুঁজতে খুঁজতে উপরে উঠে গেল। কাকা চলে গেছে।
এখন সে রাইমার সাথে কথা বলতে পারবে। এতক্ষণ রাইমার আশেপাশে খেসতে দিচ্ছিল না। আবারও ঝগড়া হবে ভেবে রাইমার হাত ধরে টানতে টানতে ঘরের দিকে নিয়ে গেল। টুসুর মা জেম্মার চাচিমা চেঁচামেচি করতে লাগলো, আর মারিস না, মরে যাবে ও বিবেক। টুসু আবার চেঁচামেচি শুনে টুসুর সবার চেঁচামেচি শুনে নিজের ঘর থেকে জেঠু গর্জে উঠল। ওর বাপ যেতে না যেতেই, তুই আবার শুরু করলি বিবেক। বিবেক মা চাচিকে হুমকি দিয়ে বলল, ওর সাথে কথা আছে, তোমরা যাও, আমি মারবো না ওকে, যাও বলছি, নইলে আমি। মা চাচি পিছিয়ে যেতেই রাইমাকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে বিবেক দাঁড়িয়ে রইল। রাইমা বলল, এভাবে কেন ঘরে ঢুকেছিস? বিবেক বলল, তুই বুঝতে পারছিস না? পারছি। তোমার খুব রাগ আমার ওপর, নিজের ইগো ধরে রাখবে আর আমি ইগো দেখালে দোষ। বিবেকের মেজাজটা বড্ড খারাপ হলো। এই নিয়ে এখনো বুঝতে পারছে না সে তাকে ধরে ফেলেছে। মেসেঞ্জারে ঢুকে রাগিনী আইডিটা আনব্লক করে দ্রুত মেসেজগুলো খুলে দেখালো রাইমাকে। রাইমা ফোনটা হাতে নিয়ে শেষের মেসেজগুলো অবাক দৃষ্টিতে পড়তে লাগলো। চোখে বিস্ময়, ঠোঁট কাঁপছে। হঠাৎ বুকের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলল, অ্যাক্সিডেন্ট? কবে? বিবেকের কপালে ভাঁজ পড়ল, গলার স্বর রাগে শক্ত হয়ে উঠল। হাতটা সরিয়ে দিয়ে বলল, মানে নাটক করছিস? রাইমা হা করে তার দিকে তাকিয়ে রইল। মাথার ভিতর কিছুতেই হিসাব মিলছে না। দ্রুত মেসেজগুলো স্ক্রল করতে করতে বলল, আইডিটা তো আমি চালাই না, টুসু চালাতো। বিবেকের শরীর কেঁপে উঠল, মাথার উপর আকাশটা ঝরঝর করে ভেঙে পড়ল যেন। চোখ মুখ অন্ধকার হয়ে গেল মুহূর্তে। কি? সে ফোনটা কেড়ে নিয়ে উন্মাদের মতো রাইমার দিকে ধেয়ে গিয়ে এক ঝটকায় ওকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, খবরদার মিথ্যে বলবি না, ছোট মেয়েটার কাঁধে সব চাপিয়ে দিবি না। রাইমা এক হাত বাড়িয়ে দেয়ালের ভর নিল, কাঁপা কাঁপা গলায় বলল, সত্যি বলছি, ফোনটা দাও, আমি বাকি মেসেজগুলো পড়ি। ও তোমার সাথে মজা করেছে? বিবেকের চোখের সামনে ধোঁয়াশা, পা মাটিতে গেঁথে গেছে, শরীরের সমস্ত শক্তি কোথায় হারিয়ে গেল। সে ধপ করে চেয়ারটায় বসে পড়ল। ঘামের দানা ভেসে উঠল কপাল জুড়ে, জোরে জোরে নিঃশ্বাস পড়তে লাগলো। রাইমা পানি নিয়ে এলো। পানি খাইয়ে দেবার পরও হাঁপাতে লাগলো বিবেক। বুকের বাঁ পাশ হাত চেপে ধরল, ব্যথাটা বাড়ছে। নিঃশ্বাস নিতেও কেমন যেন কষ্ট হচ্ছে ওর। এ অসম্ভব, অসম্ভব, কোনোভাবেই এটা হতে পারে না। টুসু, রাইমা মা জেম্মাকে ডাকলো, বলল, তাড়াতাড়ি এসো সবাই, দেখো ও কেমন করছে, বুকে এখনো ব্যথা আছে তোমার? কখন এসব হলো? এত বড় আঘাত কবে পেয়েছ? কবে বলো, কথা বলো। বিবেকের চোখে রক্ত ভাসছে। টুসু কোথায়? ওকে সব জবাব দিতে হবে। ও তো তার চাইতেও বড় অভিনেত্রী, তাকে এভাবে ধোঁকা দিল। সকলে সত্যিটা। সকাল 7:33 তুলি এহসান বাড়িতে এসেছে। ছাতাটা নামিয়ে রেখে দরজার কাছে দাঁড়িয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলল, ও জ্যাঠা, আছো নাকি বাড়িতে? জ্যাঠা সাড়া দিল, তুলি নাকি? কি হয়েছে রে? আমার অম্মু চাচা নাকি পালিয়েছে, টুসুকে গিয়ে নিয়ে আসো, দৌলতগঞ্জ স্টেশন থেকে নিয়ে আসো, ও সেখানে একা। আমার সোহম ভাই কোনো ফোনে জানালো। টুসু বলল, দেখেছো কাণ্ড? বিবেক ছুটে এলো, পকেটে ফোন গুছতে গুছতে সোফায় পাশ থেকে জুতো তুলে নিয়ে বেরিয়ে গেল ব্যস্ত হয়ে। তার বাবা অবাক চোখে তাকালো। রাইমা মেসেজগুলো পড়ছে তার ঘরে বসে বসে। তার চোখ ভিজে যাচ্ছে যত পড়ছে তত। এত প্রেম, এত প্রতিশ্রুতি, এত কথা, এত অনুভূতি, তার বুকটা ভরে উঠল রাগিনীর জায়গায় নিজেকে বসাতেই। কিন্তু পরক্ষণেই একটা ধাক্কা খেল সে। তাদের মধ্যে তো কোনোদিন এমনটা হয়নি। এত এত প্রেম, এত এত কথা কখনো হয়নি। হালকা অনুভূতি জড়িয়েই দুজনেই বিয়ে নামক সম্পর্কে আবদ্ধ হতে চেয়েছিল। কথাবার্তা এতটুকু হয়েছে তাদের মধ্যে। এত প্রেম হয়নি কখনো। এত প্রেম
তার মধ্যে কোনো দিনও জাগ্রত হয়নি। এত কথা সে জানেও না। এত মিষ্টি সুরে এসে কখনো কথা বলেনি বাসন্তী রানী। সে তো নয়। সে এত কথা বলেছে, এত 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 অপূর্ণতা থেকে যাওয়া একটা সংসারের মতো। রায়মা শুধু কাঁদলো। সে জানে না কি হবে, জানে না পায়েল মা চাচিরা সবাই মিলে বলাবলি করছে রমেশ চাচাকে নিয়ে। পাগল লোকটাকে হাতে মেয়েটাকে ছেড়ে দেওয়া লাভ হলো কি? লাভ হলো? বিবেকের মা বলল, থাক, চিন্তা করিস না ছোট, বিবেক তো গেছে, ওর বোনকে নিয়ে ফিরবে। বিবেককে একা একা দৌলতগঞ্জ স্টেশনের দিকে রওনা দিতে হয়েছে একটা বাসে করে। বুকের ভেতরটা ঢিপঢিপ করছে। অনেক প্রশ্নের জবাব টুসুকে দিতে হবে, অনেক প্রশ্ন। ফোনটা বেজে উঠতেই বিবেক রিসিভ করলো। টুসুর বাবার ফোন। হ্যালো, তুই রওনা দিয়েছিস? হ্যাঁ কাকা, আমিও আসছি। মেয়েটা হারিয়ে যাবে না তো? না না, এসব ভেবো না, আমি তো যাচ্ছি। তোমার লোকজন আছে ওখানে, চিন্তা করো না। আমার লোকজন আছে ওখানে, চিন্তা করো না। কথা বলা শেষ করে বিবেক বাসের সিটে হেলান দিল। টুসুকে পাবে, তারপর বাকি কথা। কি কথা বলবে? তারপর নিজেই অবাক হলো। এই ভেবে এমনও দিন এলো যে বিবেক এহসানকে ভাবতে হচ্ছে ওইটুকুনি মেয়ের সাথে কি কথা বলবে। সব মনে পড়তে লাগলো একের পর এক। ওই সব কথোপকথন টুসুর সাথে হয়েছে ভাবতেই কেমন যেন লাগলো। এমন একটি জঘন্য অনুভূতির নাম কি দেওয়া যায়? বিবেক আর কিছু ভাবতে পারলো না। টুসুর মুখোমুখি তাকে হতে হবে। এই এক জীবনে এমন পরিস্থিতিতেও তাকে পড়তে হবে, তা কখনোই ভাবেনি বিবেক। চোখ বুজে আসতে আসতে সে পৌঁছে গেল দৌলতগঞ্জে। তুলি যে বলল তার কাকা হারিয়ে গেছে, আসলে তা নয়, ঘটনা অন্য ঘটেছে। বিবেক দৌলতগঞ্জে যাওয়ার পথে দেখলো স্টেশনে অনেকটা আগে মানুষের ভিড়। ট্রেন থামার আগেই আগুন লেগে গিয়েছিল, যে আগুন বৃষ্টির পানিও নেভাতে পারেনি। আর রমেশ কাকার লাশটা আগুনে পুড়ে পড়েছিল এক পাশে। চিরকাল অবহেলা পাওয়া এই মানুষটা এভাবে পড়েছিল দেখেও তার স্বজনদের চোখে এক ফোঁটা পানি পড়েনি। কিন্তু টুসু তার আপন মানুষজন, প্রিয় মানুষদের ভালো রাখতে কত ত্যাগ করে, কত কিছু ছেড়ে দেয়, কত কিছু বুকের ভেতর চেপে ধরে রাখে, কত কিছু সহ্য করে। টুসু তার আপা বিবেক ভাইকে ভালো রাখতে খালামার বাড়িতে যাওয়ার বদলতে তার দাদির কাছে চলে গিয়েছিল, একেবারে যাতে কোনো দিন এত অস্বস্তি আর লজ্জা নিয়ে বিবেক ভাই আর আপার সামনে দাঁড়াতে না হয়। সে আপার সংসার কাছ থেকে দেখতে পারত না কোনোদিনও, সহ্য হতো না হয়তো। ওই বুকে তার মাথা রেখে ঘুমানোর কথা ছিল, ওটাকে সে যত্ন করে সুস্থ করেছিল, কথার যত্ন দিয়ে। অন্যদিকে বিবেক ভাইকেও কোনোদিন ভালোবাসতে পারত না। এত ঘৃণা, লজ্জা, অস্বস্তি নিয়ে বাঁচার চাইতে আগুনে পুড়ে রেল লাইনের পাশে ছিটকে পড়ে বৃষ্টিতে ভিজে বিবেক ভাইয়ের মতন অমন পাথর কঠিন হৃদয়ের মানুষের চোখে দুফোঁটা চোখের জল যে দেখতে পেয়েছিল, তাই বা কম কিসে। বিবেক শক্ত হয়ে গিয়েছিল। সাদা ফ্রক পরা ছোট্ট শরীরটাকে ওভাবে কালো হয়ে পড়ে থাকতে দেখে। টুসু যদি দেখতো তার বিবেক ভাইয়ের সমস্ত আবেগ, সমস্ত চোখে জল সেদিন শুধুমাত্র তার জন্য ঝরে পড়েছিল, কত শত মানুষের সামনে। আকাশের চাইতেও খুব কঠিন গর্জন সেদিন বিবেক এহসান করেছিল ছোট্ট পুতুলের গায়ে প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য। অভিনয়ের পুরস্কার এর চেয়ে আর বেশি কি হতে পারত? মাটির নিচে কাফনে মোড়ানো লাশটা রাখার সময় নিজের সমস্ত আবেগকে ওই দিন কবর দিয়ে ফেলেছিল বিবেক এহসান। অবশ্য তার চোখে জল, আবেগ টুসু ব্যতীত সবাই দেখেছিল। সমাপ্ত পর্ব আগামী পর্বে আসবে। সাথে থাকার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।